জয়গুরু। পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্বের ধারক ও বাহক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলাসঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চলার পথে করি বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। সৎসঙ্গ ঐন্মির পক্ষ থেকে অমৃত পথে যাত্রী, অমৃত প্রেমী, অমৃত পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। আজকের আমি আলোচনা করব পরম পূজ্যপাদ বরদাকে অন্যায়ভাবে পুলিশ ধরে নিয়ে যাওয়ার গল্প। ইংরেজি 1952 সাল। সেদিন ছিল 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রফুল্ল সকাল। শ্রী শ্রী ঠাকুর প্রীতিভরে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। আশ্রমে সব কাজ যথারীতি চলছে। হঠাৎ দ্বিপ্রহরে ঘটে গেল একটা বিচ্ছিরি ঘটনা। স্থানীয় দুর্বৃত্তদের মিথ্যা চক্রান্তে বিশ্বাস করে পুলিশ পূজ্যপাদ বরদা ও পূজনীয় শ্রদ্ধাকে অ্যারেস্ট করে নিয়ে হাজতে রাখল। দ্বিপ্রহরকান্তি বিশ্রামের পর উঠে শ্রী শ্রী ঠাকুর যখন এই সংবাদ শুনলেন, তখন থেকে তার কি উৎকণ্ঠা, কি উদ্বেগ। যে কাছে আসছে তাকেই বলছেন এই বিপদের কথা। চোখে মুখে তার সেই কি আত্মী, তার এত স্বাদের তামাক খাওয়ার কথা যেন ভুলেই গেছেন। উৎকণ্ঠার জন্য ঘন ঘন প্রস্রাবে যাচ্ছেন। রাতে ভালো করে খেলেন না, ঘুম তো হলোই না বললেই চলে। কেবল আপন মনে উদ্বেগের সাথে মাঝে মাঝে বলেই চলেছেন, আমি এখন কি করি, আমার বাল বাচ্চা নিয়ে আমি দাঁড়াই কোথায়, ইত্যাদি। শুনলে আপাতত দৃষ্টিতে মনে হবে এ তো পুত্র স্নেহ আতুর অসহায় পিতার কাতর হেতুক্তি। সত্যিই তো কি বিপদে না তিনি পড়েছেন। পূর্ব বাংলায় ভিটামাটি ছেড়ে এখানে এসে ভাড়া বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আসেন। এরকম অত্যাচার হতে থাকলে তিনি কি করে এখানে থাকেন, আবার যাবেন বা কোথায়? কারণ পশ্চিমবঙ্গে বা অন্য কোথাও এখনো পর্যন্ত তিনি নিজের কোনো বাসস্থান গড়ে তুলতে পারেননি। শ্রী শ্রী ঠাকুরের এই অবস্থা দেখে তাকে আশ্বস্ত করার জন্য নানাজনের নানা কথা বলতো। অনেকে অনেক রকম পরামর্শ দিতে থাকলো। শ্রী শ্রী ঠাকুর তার অসহায়তার কথা এত গভীরভাবে ব্যক্ত করতে থাকেন যে তা শুনতে শুনতে আমেরিকান সঙ্ঘভাতা এ যে স্পেন্সার তখন তিনি আশ্রমে উপস্থিত। রাতের অন্ধকারে এসে বললেন, ঠাকুর, সরকার এখানে আপনাকে সাহায্য করছে না। আমি আপনাকে আমেরিকায় নিয়ে যাবার কথা বলছি, প্লেনে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। শ্রী শ্রী ঠাকুর তার এই গভীর ভালোবাসা ও প্রভুর নিরাপত্তার জন্য প্রচেষ্টার প্রশংসা করলেন। পরে বললেন, এখন না, আমি আর একটু দেখি। সৎসঙ্গকে যারা নষ্ট করতে চাইল তারা এই সময় ভাবল এদের খুব ফাঁদে ফেলা গেছে। সর্বত্র বীজ যদিও পরম পুরুষের স্বাভাবিক, তথাপি যখন তিনি নর করবরে আবির্ভূত হন তখন মানুষের মতন হয়। তার সব আচরণ বিশেষত্ব এই যে চরম বিপদকালে সাধারণ মানুষ যেমন ঘাবড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে, তিনি তা হন না। বিপদের মোকাবেলা করার জন্য যা যা করার দরকার সবই করেন। সুদক্ষ পরিচালনায় দয়াল ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন অসহায় হয়ে
হাত পা গুটিয়ে বসে থাকেননি। ভালো ভালো উকিলের দ্বারা তদবির করিয়েছেন, যার ফলে 7 দিন পর বড্ডা সর্দার জামিন পেলেন। জামিন হলো এই শর্তে যে তাদের দুমকা শহরের মধ্যে অন্তরীণ হয়ে থাকতে হবে। 22শে আগস্ট রাতে ওদের দুমকায় রওনা হওয়ার সব ঠিক। আগের দিন রাতে এই প্রসঙ্গে কথাবার্তা হচ্ছে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন, চলো আমিও যাই। পরদিন প্রত্যুষেই তিনি শিশি বড়মাকে সাথে নিয়ে বড্ডা সর্দার সঙ্গে পৃথক একটি মোটর গাড়ে দুমকায় রওনা হয়ে গেলেন। কথাই বলে, যা করবেই সাই, তা কারোর মনে নাই। শ্রী শ্রী ঠাকুরের দুমকায় এসে বাস করাটা সৎসঙ্গের প্রচার প্রসারে এক নবদিগন্ত উন্মোচিত করে দিল। দুমকায় এসে প্রথমে ধর্মশালা থেকে পরে মুখার্জি পার্ক নামক একটি সদ্য ভাড়া করা বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সবাইকে নিয়ে উঠলেন এবং প্রায় বনবাসের মতন খানিকটা কষ্টের মধ্যে থাকতে লাগলেন। এখানে এসেই শ্রী শ্রী ঠাকুর বিহারের কর্মীদের ডেকে বিহারের মান্যগণ্য নেতৃবৃন্দ ও চিন্তাবিদগণের কাছে গিয়ে সৎসঙ্গের ভাবাদর্শ ও বর্তমান অবস্থার কথা বলতে লাগলেন বলতে আদেশ করলেন। আর কয়েকজন নিহত কর্মীকে দুমকা শহরের মধ্যে ঘুরে ঘুরে প্রখ্যাত উকিল, মহাজন, অধ্যাপক, সরকারি অফিসার প্রমুখের কাছে গিয়ে যাজন করতে বললেন। এইসব কর্মী প্রতিদিন নিয়মিতভাবে সকালে বিকেলে বেরিয়ে বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে যেতেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ ও সৎসঙ্গ সম্বন্ধে বলতেন। এর ফলে ধীরে ধীরে সৎসঙ্গের ভাবাদর্শ সম্বন্ধে সকলে অবগত হইয়া সুযোগ পেলেন। তারা বুঝতে পারলেন একটি সৎ শুভ প্রতিষ্ঠানকে কিভাবে বিদ্বেষবশত বিনা কারণে হেনস্থা ও নাস্তাবোধ করা হচ্ছে। তখন ওইসব ব্যক্তি আগ্রহান্বিত হয়ে আসতে শুরু করলেন মুখার্জি পার্কে ঠাকুর দর্শনে। ওই বাড়ির উন্মুক্ত প্রাঙ্গণে একটি বড় তিরপলের ছাউনির নিচেই বসে শ্রী শ্রী ঠাকুর ওইসব প্রধান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ আলোচনা করেন। সৎসঙ্গের আদর্শ ও উদ্দেশ্যের কথা জেনে প্রত্যেকের শ্রী শ্রী ঠাকুর তথা সৎসঙ্গের উপর সশ্রদ্ধ হয়ে ওঠেন। কেউ কেউ সৎনাম গ্রহণও করেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুর গড কমেন্ট আউট অফ এভিল প্রবচনটিকে সার্থক করে বিহার ভূমিতে সৎসঙ্গের বৃত্তি সুদৃঢ় করে তুললেন। কিছুদিন পরে দেহঘরে ফিরে এসে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে সর্বভারতীয় উৎসবের সূচনা করলেন। সেই সব উৎসবে বিহারে মন্ত্রিমণ্ডল, শিক্ষাবিদ, চিন্তানায়কগণ আরও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, দিল্লি, মাদ্রাজ, অন্ধ্র প্রভৃতি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে দেশ বরেণ্য নেতা, মনীষী, শিল্পী, লেখক, দার্শনিকগণ সমবেত হতে লাগলেন। লোকজনের যাতায়াতে ও কর্মব্যস্ততার একপাশে পড়ে থাকা প্রায় অবহেলিত সৎসঙ্গ আশ্রম গম গম করে উঠল। এদিকে বড়রা সর্দার বিরুদ্ধে অভিযোগ দিয়ে যে মিথ্যা মামলা শুরু হয়েছিল তাতে সৎসঙ্গের জয় হলো। ধীরে ধীরে বিহারের ঊষর মৃত্তিকায় রোপিত সৎসঙ্গ চারাগাছটি সর্বভারতীয় রূপ নিয়ে এক বিশাল মহীরূপে রূপায়িত হয়ে উঠল। দুই পুত্রের অ্যারেস্ট হওয়ার দরুন শ্রী শ্রী ঠাকুরের উদ্বেগ আর অস্থিরতা মনে করিয়ে দেয় সীতাহরণের পর শ্রী রামচন্দ্রের ব্যাকুলতার কথা। আমরা অতি বুদ্ধিমানরা যখন অমন কোনো বিপদের সম্মুখীন হই তখন কি ওরকম অস্থির হয়ে পড়ি? বরং মাথা ঠিক রেখে চেষ্টা করি কিভাবে বিপদ পার হওয়া যায়। দুশ্চিন্তা হয়তো থাকে, তা চেপে রেখে কর্মতৎপর হই। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।